বহুদিন বাদে সকল ফ্রেন্ড একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। গ্র্যাজুয়েশন শেষে প্রায় সবাই এখন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে, কেউ বা সংসার সামলাচ্ছে। এত ব্যস্ততার মাঝে বন্ধুদের খোঁজ রাখা মুশকিল প্রায়। জমজমাট আড্ডা শেষে বাসায় ফেরার পালা এলো। প্রিয়তা ফুটপাত ধরে একা হাঁটতে লাগলো। আইসক্রিম খাবেন? প্রিয়তার এই কণ্ঠের মালিককে চিনতে কষ্ট হলো না। সে পাশ না ফিরেই বলল, এখানে কি করছো আয়াস? তোমাকে না আমার থেকে দূরে থাকতে বলেছি। আয়াস ঠোঁট বাঁকিয়ে হাসল, নির্লিপ্তভাবে বলল, আপনি যতবার দূরে যেতে বলবেন আমি তত স্টেপ আপনার কাছে এগিয়ে আসব। চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রিয়তা কিছু বলল না। সে জানে আয়াস যেটা বলেছে সেটাই করবে। হঠাৎ আয়াস বলে উঠল, এখানেই দাঁড়ান, আমি আসছি, কোথাও যাবেন না প্লিজ। প্রিয়তা শুনল, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। আজ তার মন ভীষণ রকম ভালো। সে ভেবেছে আজ আয়াজের ছোট আবদারগুলো সে পূরণ করবে। কেমন হয় আয়াসকে চমকে দিলে? মিনিট খানেক বাদে দুটো আইসক্রিম হাতে আয়াস এগিয়ে এলো। একটা প্রিয়তার দিকে এগিয়ে দিতেই প্রিয়তা মিষ্টি করে হাসল। আয়াজের হাত থমকে গেল। মুগ্ধ হয়ে সে প্রিয়তার পানে চাইল। কাপা কণ্ঠে বলল, আপনি হাসবেন না প্রিয়, আমি তাহলে নিয়ম ভঙ্গ করে কোনো অন্যায় করে ফেলবো। প্রিয়তা দুপা দূরে সরে দাঁড়ালো। কথার প্রসঙ্গ পাল্টাতে বলল, ফ্রি আছো তুমি? আয়াস যেন আবার চমকালো। আজ প্রিয়তা একের পর এক চমক দিয়ে চলেছে। আয়াস মিষ্টি করে হাসলো, সুন্দর করে উত্তর দিল, আপনি বললে আমি সর্বদা ফ্রি। প্রিয়তা মাথা নাড়ালো, কিছু না বলে সামনের দিকে পা বাড়ালো। আয়াস প্রিয়তার না বলা কথা বুঝে নিল। মুচকি হেসে সেও প্রিয়তার পাশাপাশি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে সুর ধরল। বাসায় ফেরার পুরো রাস্তা হেঁটেই চলে এলো তারা। আয়াস প্রিয়তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিল। পুরো রাস্তায় তাদের কোনো কথা হয়নি, কিন্তু তবুও এই সময়টুকু আয়াজের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। ছোটবেলা থেকে অযত্নে বড় হওয়া প্রিয়তা বড্ড ভালোবাসার কাঙ্গাল। একটুখানি ভালোবাসা পেতে সে নিজের জীবন উৎসর্গ করতেও রাজি। সেখানে আয়াজের এই নিখুঁত ভালোবাসাকে সে কিভাবে পায়ে ঠেলে দিবে? কিন্তু তার যে ভয় হয়, ভীষণ ভয়, এই সমাজ আর সমাজের মানুষের ভয়। তারা যে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নিবে না। আর আয়াজের পরিবার, তারা কি কখনো প্রিয়তাকে মেনে নেবে? রাত আনুমানিক 2টোর কাছাকাছি। তীব্র ঝাঁকুনিতে ঘুম আলগা হয়ে এলো প্রিয়তার। চোখ টেনে মেলে পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। বালিশের নিচে মোবাইল ফোন ভাইব্রেট হচ্ছে। বিরক্ত ভঙ্গিতে ফোন কানে ধরল। কোনোরূপ কথা ছাড়াই গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরাতে কল করা ভীষণ রকম অযৌক্তিক কাজ। অন্যের ঘুম ব্যাঘাত ঘটানো একরকম অভদ্রতা। আয়াজের নামটা বলতে যাবে, আর কিছু বলতে নিবে, তার পূর্বেই গম্ভীর পুরুষালী গলায় আয়াজ বলে উঠল, আপনাকে দেখতে ইচ্ছা হচ্ছে, এই মুহূর্তে ছাদে আসবেন। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে 1x সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। টাইম অনলি 5 মিনিট। কুইক। কল কেটে গেল। ঘুমের ঘোরে প্রিয়তা কিছু বুঝল না। কপাল কুঁচকে আবারও তলিয়ে গেল গভীর ঘুমে। তার জীবনে এখন একমাত্র লক্ষ্য ঘুম। 5 মিনিট অতিক্রম হতেই মোবাইল বেজে উঠল। প্রিয়তা নড়ে চড়ে উঠল। এবার তার ঘুম কিছুটা হালকা হয়েছে। কল রিসিভ করতেই আয়াজের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ছাদে আসুন, নয়তো আমি আপনার রুমে চলে আসবো, ফর শিওর। প্রিয়তার ঘুম উড়ে দাঁড়ালো। হতভম্ব হয়ে উঠে বসলো। এ কোন রূপ প্রকাশ করতে শুরু করেছে ছেলেটা? প্রিয়তা চাপা কণ্ঠে বলল, তুমি পাগল আয়াস, এখন কি ছাদে আসার সময়? আয়াস সুন্দর নম্রভাবে জবাব দিল, অপেক্ষা করছি। ফোন কেটে গেল। প্রিয়তা থম মেরে বসে রইল কিছুক্ষণ। ছেলেটাকে আশকারা দিয়ে ভীষণ রকম ভুল করেছে সে। মোবাইল স্ক্রিনে সময় দেখে গখয়ে ওড়না জড়িয়ে চুপিসারে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। কাপা পায়ে ছাদে উঠতেই একজোড়া হাত তাকে টেনে পাশে নিয়ে এলো। প্রিয়তা আঁতকে উঠল। চাঁদের আলোতে আয়াজের মুখটা স্পষ্ট হতে প্রিয়তার স্বস্তি পেল। এত রাতে এসবের মানে কি আয়াস? মিস করছিলাম। প্রিয়তা থামল। গভীর দৃষ্টিতে তাকালো আয়াজের পানে।
চাঁদের আলোতে আয়াজের মুখটা ভীষণ কোমল পবিত্র লাগছে। প্রিয়তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আয়াজের চোখের পকপরিগুলো বড় বড়। আচ্ছা, ছেলেদের চোখের পাপড়ি এত সুন্দর হয়, আগে তো সে লক্ষ্য করেনি। আয়াজ চুপ করে প্রিয়তার কর্মকাণ্ড দেখতে লাগলো। মিটিমিটি হেসে সে আরও একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। প্রিয়তা চমকে উঠল, পিছিয়ে যেতে যেয়ে বাধা পেল। আয়াজ শক্ত বাঁধনে আটকে ফেলেছে তাকে। প্রচণ্ড গতিতে ছুটতে থাকা হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। পা দুটোও বেইমানি করলো যেন। বিন্দুমাত্র স্থান থেকে নড়ল না। প্রিয়তা অনুভব করলো সে কাঁপছে। প্রচণ্ড গতিতে কাঁপুনি দিচ্ছে তার হাত পা। আয়াজ গভীর চোখে প্রিয়তার চোখে চাইল। আচানক তপ্ত ঠোঁট ছোঁয়ালো প্রিয়তার কপালে। প্রিয়তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর আয়াজ সরে এলো। কোনো কথা ছাড়া ছাদের রেলিং টপকে নেমে গেল নিচে। প্রিয়তার চোখ কপালে নিয়ে তাকালো। দ্রুত পায়ে রেলিংয়ের কাছে আগাতেই দেখলো দুই বিল্ডিংয়ের মাঝে ভারসাম্য রেখে খুব সহজেই নেমে গেছে আয়াজ। প্রিয়তা স্বস্তি পেল। একটুর জন্য তার প্রাণ উড়ে গিয়েছিল। বাকি রাতটুকু প্রিয়তার নিদ্রাহীনতায় কাটল। লজ্জা, রাগ, ভয়ের সংমিশ্রণে তৈরি অন্যরকম অনুভূতি অনুভূত হচ্ছে তার। একটা অনিশ্চিত সম্পর্কের দিকে পা বাড়াচ্ছে সে। আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে? চোখ ভিজে উঠেছে তার। হারাতে হারাতে সব হারিয়ে ফেলেছে সে। আর কিছু সে হারাতে চায় না। প্রিয়তা দুদিন ধরে ঘরের বাইরে যাচ্ছে না। স্কুল থেকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে। হেডমাস্টার ভদ্রলোক ও প্রিয়তার মিথ্যা অসুস্থতার নাটককে সত্য ভেবে ব্যথিত হয়ে ছুটি মঞ্জুর করেছেন। স্নেহের কণ্ঠে শুধালেন, একটু ফল খাও, ঔষধে অনিয়ম করো না। তোমার এখন ইয়াং এইজ, খাওয়া দাওয়া নিয়মিত করা দরকার। আমি সুযোগ পেলে তোমায় এসে দেখে যাব। তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ফেরো। আর ছুটির ব্যাপারে একদম চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে রেস্ট নাও। প্রিয়তা মিথ্যায় পটু না হলেও সে খুব সুন্দরভাবে তার অসুস্থতা রিপ্রেজেন্ট করেছে। নিজের এমন নিখুঁত অভিনয় নিজেই হতবাক হলো, কিন্তু ভদ্রলোকের জন্য খারাপ লাগলো। সে কতটা না স্নেহ নিয়ে প্রিয়তাকে আশ্বস্ত করলো, কিন্তু সে তো জানেই না তার মেয়ের মতো মেয়েটা তাকে কি দারুণ মিথ্যার জালে ফাঁসিয়েছে। ড্রয়ার থেকে ফোন বের করে অন করতেই একের পর এক টেক্সট, ভয়েস মেসেজ আসতে লাগলো। এই দুদিন প্রিয়তার সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছিল। প্রয়োজন ব্যতীত রুমের দরজাও মিনিটের জন্য খোলা রাখেনি সে। এক প্রকার বন্দি বানিয়ে নিয়েছে নিজেকে। এমনটা নয় সে ভীষণ মানসিক চাপে আছে। নিজেকে টাইম দেওয়ার নামে গন্ডারের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। দুদিনের টানা ব্রেকে তার মন মেজাজ বেশ ফুরফুরে। সকাল থেকে সুজলা নানা কথা বলে যাচ্ছে। মিনিটের জন্য তার মুখ বন্ধ হচ্ছে না, কিন্তু প্রিয়তার তাতে মাথা ব্যথা নেই। সে নিজের মতো করে খেয়ে দিয়ে রুমে চলে এসেছে। তাতে সুজলা আরও ক্ষিপ্ত হলো। হুঙ্কার ছেড়ে বলল, শরীরে কি তেল বেশি হয়েছে? আমার কথাকে দাম দিচ্ছিস না যে? কে বলেছে দাম দেই না মামি? মাস শেষে 7,000 করে টাকা দিই, এটা কি যথেষ্ট না? কথাটা বলে প্রিয়তার রুমে চলে গেল। এদিকে সুজলা চিৎকার করেই চলেছে। রত্না মুখ টিপে হাসছে। আজ একদম তার মন মতো জবাব দিছে প্রিয়তা। আসসালামু আলাইকুম। এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।